পার্বত্য চট্টগ্রাম ও সিলেট দিয়ে ঢুকছে ভারত মিয়ানমারের অবৈধ অস্ত্র, 4 কারবারি অস্ত্রসহ গ্রেপ্তার। চাঞ্চল্যকর মডেল তিন্নি হত্যা মামলার রায় হতে পারে আজ। ২০০২ সালে কেরানীগঞ্জে হত্যা করা হয় তাকে। ঢাকায় সিটিং সার্ভিস গেটলক বাস চলছেই, মামলা ও রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি বিআরটিএর। দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, ৩০ বছর গৃহহীন হবে প্রায় ১.৫ কোটি, বলছে বিশ্বব্যাংক। এবং টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব, জমজমাট ফাইনালে নিউজিল্যান্ড হারল ৮ উইকেটে। সকাল ৯টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি শাফাতুল ফরিদ এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পার্বত্য চট্টগ্রাম ও সিলেট দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে ভারত মিয়ানমার থেকে, সেখান থেকে ছড়িয়ে পড়ছে সারা দেশের সন্ত্রাসীদের হাতে। পুলিশ বলছে অন্তর্দেশীয় অস্ত্র কারবারিরা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এই চক্রের 4 জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট সিটিটিসি। জব্দ করেছে 5টি অস্ত্র ও AK-47 গুলি। রাজধানীর যাত্রাবাড়িতে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন তথ্যে 31 অক্টোবর অভিযানে নামে সিটিটিসি। হাতে নাতে গ্রেপ্তার হয় 4 জন। উদ্ধার হয়েছে পেট্টাবোরা ও ওয়ালথার সহ 5টি অস্ত্র, AK-47 10টি সহ 301 রাউন্ড গুলি। রিমান্ডে আসামিরা জানায় এ সিন্ডিকেটের প্রধান মোহাম্মদ হোসেন, সহযোগী রাঙামাটির বরকলের লালতন পাংখুয়া, যার মামা লালচান পাংখুয়া ভারতের মিজোরামে অবস্থান করেন। সেখান থেকে আসে অস্ত্র ও গুলি, যা পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে বুঝে নেন লালতান পাংখুয়া সহ আরও কয়েকজন। একইভাবে মিয়ানমার থেকেও আসছে অস্ত্র। মিজোরাম বর্ডার, মায়ানমারের বর্ডার কিংবা সিলেটেরও বর্ডার হয়ে অস্ত্রগুলা একটা বিভিন্ন জায়গায় যাচ্ছে। তার ভিতরে একটা বড় অংশ যাচ্ছে বিশেষ করে অ্যামুনিশন কক্সবাজার এলাকায়। আমরা আসলে একটু বোঝার চেষ্টা করতেছি, তদন্তে হয়তোবা বের হয়ে আসবে যে আসলে এই অস্ত্রগুলো কিংবা গুলিগুলোর ফাইনাল ডেস্টিনেশন কোথায়। আসলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে আমাদের আরও কিছুটা কাজ করতে হবে। সিটিটিসি জানায় এসব অস্ত্র বিক্রি হচ্ছে সন্ত্রাসীদের কাছে, কিনছেন বৈধ লাইসেন্সধারীরাও। AK-47 গুলির ক্রেতাদেরও খোঁজ চলছে। পুরানো কিছু লাইসেন্স, আবার কিছু আনঅ্যাটেন্ডেড লাইসেন্স আছে, হয়তো বা লাইসেন্স হোল্ডার তিনি মারা গিয়েছেন কিংবা তার ফ্যামিলি মেম্বাররা এটার আর কোনো খোঁজখবর রাখতেছে না। এরকম কিছু লাইসেন্স কৌশলে কালেক্ট করে তার এগেনস্টে সে এই অবৈধ অস্ত্র কেনাবেচার সাথে জড়িত, এরকম তথ্য আমাদের কাছে এসছে। অপরাধ বিশ্লেষকেরা বলছেন AK-47 গুলি জব্দ হওয়ার মানে দেশে কেউ এটি ব্যবহার করছে। এ অবস্থায় বড় নাশকতার আশঙ্কা তাদের। আগে একটা সময় রাজনীতি নির্বাচনে যে অস্ত্রের যে ঝঞ্ঝানি ছিল, সেরকম পরিবেশ কিন্তু আমরা কম বেশি উপলব্ধি করছি বা সেটি টের পাওয়া যাচ্ছে। এবং যখন গুলি উদ্ধার করা হয় তখন বুঝতে হবে যে চাহিদা আছে, এটি কেউ না কেউ ব্যবহার করছেন বা ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছেন। এবং মাদকের মতো এটিও একটি ভয়াবহ বিষয় এবং এটি সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। অবৈধ অস্ত্র রাজনৈতিক কারণে মজুদ হচ্ছে কিনা তাও খতিয়ে দেখছে সিটিটিসি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 19 বছর আগে কেরানীগঞ্জে মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আজ। মামলাটির একমাত্র আসামি বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি। ঢাকা 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী এই রায় ঘোষণা করার কথা রয়েছে। এর আগেও কয়েক দফা পেছানো হয় আলোচিত এই হত্যা মামলার রায়। সর্বশেষ 26 অক্টোবর মামলাটির রায়ের দিন ঠিক করা হয়েছিল, কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সেদিন রায়ের তারিখ পিছিয়ে আজকের দিন ঠিক করা হয়। 2002 সালের নভেম্বরে রাতে খুন হন তিন্নি। এর আগে 6 নভেম্বর তিন্নিকে তার স্বামী সাক্কাত হোসেন পিয়ালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেন অভি। তিন্নিও তাকে তালাক দেন। এরপর বিয়ে করার জন্য অভিকে চাপ দিতে থাকেন তিন্নি। এক পর্যায়ে তিন্নি বিষয়টি জনসম্মুখে ফাঁস করে দেওয়ার হুমকি দেন। 10 নভেম্বর রাতে মাথায় আঘাত করে তিন্নিকে হত্যা করা হয়। এরপর গুমের উদ্দেশ্যে ওই রাতে বুড়িগঙ্গার 1 নম্বর চিনমৈত্রী সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়া হয় তার মরদেহ। এই মামলায় 2010 সালের 14 জুলাই আদালতে অভিযোগ গঠন করা হয়।
বাস মালিক সমিতির নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাজধানীতে বন্ধ হয়নি সিটিং সার্ভিস এবং গেট লক বাস। ওয়েবিলের নাম করে সম্পূর্ণ বেআইনিভাবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। বাস চালক ও সহকারী বলছেন, সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির কাছ থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। রাজধানীর গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য যেন কমছে না। তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার বাস ভাড়া বাড়ানোর সপ্তাহখানেক পরও নেওয়া হচ্ছে কয়েক গুণ ভাড়া। ঢাকার নিত্যযাত্রীদের ভোগান্তির অপর নাম ওয়েবিল। এ ব্যবস্থা অনুযায়ী কেউ যদি মিরপুর থেকে শাহবাগ যান তাহলে তাকেও ভাড়া দিতে হয় গুলিস্তান পর্যন্ত, অর্থাৎ কম দূরত্বের যাত্রীর কাছ থেকেও বেশি ভাড়া আদায় করেন বাস মালিকরা। যাত্রী হয়রানি বন্ধে গণপরিবহনের সিটিং সার্ভিস, গেটলক সার্ভিস বা ওয়েবিল পদ্ধতি বাতিলের নির্দেশ দেয় মালিক সমিতি। শনিবার ছিল সেই নির্দেশ বাস্তবায়নের শেষ দিন। যদিও সব পরিবহনই চলছে আগের নিয়মেই, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। ওভার 30 টাকা করে ভাড়া নিচ্ছে, তার মানে ওনাকে বললো যে না, সিটিং ভাড়ার হয়নি। উনি তো 25 টাকা নিবে, উনি আমাকে আরো 5 টাকা বেশি নিল কেন? চালক ও সহকারীদের দাবি, এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানি থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ওয়েবিল অনুযায়ী পথে পথে চাঁদা দিতে হয় বলে মালিক সমিতির ঘোষণা মানছেন না তারা। সিটিং ভাড়া তো মনে করেন নেওয়াই লাগবে, নাল তো মানে বোঝেন না, এই মারা যায় না জাম রোডে। তো অফিসের থেকে কিছু বলে নাই, এই যে ওবিল এখনো গাড়ি চালাচ্ছে। এদিকে নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মালিক সমিতির। যারা মানবে না তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব এবং যাচ্ছি। আজকে সকাল থেকে আরম্ভ হয়েছে অ্যাকশন। যারা গেট লক সিটিং চালাবে তাদের বিরুদ্ধে আমরা মালিক সমিতিও অ্যাকশনে যাব। আর বিআরটিএ বলছে, নিয়ম না মানলে করা হবে মামলা, বাতিল হবে রুট পারমিট। গেট লক কিংবা সিটিং সার্ভিস বলে তো আসলে আইনেও কিছু বলা নাই, কিংবা বিআরটি এর পক্ষ থেকেও কিছু বলা নাই। এটা হয়তো মালিক সমিতি তাদের মতো করে চালাতো। তারপরও আমরা আমাদের পক্ষ থেকে এটা যাতে না থাকে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। রাজধানীতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া 2 টাকা 1 পয়সা নির্ধারণ করা হলেও নেওয়া হচ্ছে 4 টাকারও বেশি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানী মহাখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, রাজধানীতে আজও কি সিটিং সার্ভিস বা গেটলক বাস চোখে পড়ছে কিনা আমাদের জানাবেন। সকাল থেকে বিআরটি এর যে কার্যক্রম, অর্থাৎ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হলেও গেটলক যে সার্ভিস এবং সিটিং সার্ভিস এটি আসলে বহাল তবিয়তে রয়েছে। আমরা এমনও দেখেছি যে যেই জায়গাটা নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করত গাড়ির জন্য, অর্থাৎ যিনি চেক করেন ওয়েবিলের নামে 10 টাকা যে চাঁদাবাজিটা হয়, আর তাকে এখন আর টেবিল হয়তো সমেত বসে না, কিন্তু তিনি দাঁড়িয়ে থাকেন, কাগজ কলম নিয়ে থাকেন এবং কখনো কখনো তিনি গাড়ির মধ্যে উঠে কয়জন গাড়ির ভিতরে রয়েছে সেটা গুনে একটু সাইন করে চলে যান। আমরা এই বিষয়গুলো নিয়ে মালিক সমিতির সঙ্গে বরাবর কথা বলার চেষ্টা করছি। তারা শুধুমাত্র যেটি বলছেন যে ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আরেকটি বিষয় সেটি হচ্ছে মালিক সমিতির অনেক গাড়িতেই তারা এই সিটিং সার্ভিস এবং গেট লক পদ্ধতি বহাল রেখেছেন। তার কারণ হচ্ছে যে আপনি যখন বাসটি সকালবেলা সড়কে নামাবেন তার আগে তাকে 500 টাকা, ক্ষেত্রভেদে 800 টাকা জিপি অর্থাৎ গেট পাস চাঁদা দিতে হয়। তারপরে সেই গাড়িটি ধরেন সেটি মিরপুর থেকে যাবে গুলিস্তান পর্যন্ত, সেখানে তার আপডাউনে খরচ আছে 1700 টাকার ডিজেল। এরপরে পুলিশ সহ আরও আনুষঙ্গিক চাঁদাবাজি রয়েছে, যার কারণে চালকরা যেটি বলছেন যে কোনোভাবেই সিটিং সার্ভিস তাদের পক্ষে বন্ধ করা সম্ভব না, আর মালিকরা বলছেন এটি আসলে বন্ধ করতে হবে। আর আরেকটি বিষয় যেটি সেটি গেটলক সার্ভিসের যেই ঘোষণাটি রোববার থেকে দেওয়া হয়েছিল মালিক সমিতির পক্ষ থেকে, তারা বলছিলেন যে রোববার থেকে ঢাকা মহানগরীতে কোনো সিটিং সার্ভিস চলবে না। কেন আসলে এতদিন সিটিং সার্ভিস চললো, কিভাবে চললো, এরকম একটি প্রশ্ন বিআরটি এর কাছে করা হয়েছিল। তারা আসলে এই প্রশ্নে বিব্রত, তারা তার যৌক্তিক কোনো জবাব দিতে পারেননি। তার কারণ হচ্ছে নির্ধারিত দূরত্বে আপনি যেটি যাবেন, আমাদের মূল প্রতিবেদনে যেমনটা ছিল যে আপনি যাবেন মিরপুর থেকে শাহবাগ পর্যন্ত, কিন্তু আপনাকে ভাড়া দিতে হচ্ছে গুলিস্তান পর্যন্ত। এটা বরাবরই অনিয়ম ছিল, বেআইনি ছিল, কিন্তু এর বিরুদ্ধে বিআরটি এর পক্ষ থেকে আমরা কখনোই ওরকম তৎপর হতে দেখিনি। সর্বশেষ জ্বালানি এবং ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরবর্তী যখন বাস ভাড়া আবার পুনর্নির্ধারণ হলো তখনই বিষয়টি সামনে চলে আসছে। এখন সিটিং সার্ভিস বন্ধ করার ফলে আগে ধরেন কেউ মিরপুর থেকে শাহবাগ আসলে তাকে ভাড়া দিতে হতো সিটিং সার্ভিস অনুযায়ী 25 টাকা অথবা 30 টাকা। এখন যদি পূর্ব নির্ধারিত অর্থাৎ নতুন করে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সে ভাড়া অনুযায়ী তিনি যদি মিরপুর থেকে শাহবাগ পর্যন্ত আসেন তাহলে তাকে ভাড়া দিতে হচ্ছে
হয়তো 20 টাকা, কিন্তু 5 টাকা তারপরও বেশি নিচ্ছেন আগের ভাড়া অনুযায়ী। এখন যাত্রীদের বক্তব্য হচ্ছে যে যেহেতু সিটিং সার্ভিস চলছে না, গেটলক পদ্ধতি থাকবে না, তাহলে তিনি আগের যে ভাড়াটা নিতেন, অর্থাৎ আগে 30 টাকা নিলে এখন সেই ভাড়া 5 টাকা কমে গেছে সিটিং সার্ভিসের ক্ষেত্রে, সেটা তারা কেন নিচ্ছে না? এর জন্য যেটি হচ্ছে, সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে ঝগড়া করতে করতে কর্মক্ষেত্রে যাচ্ছে নগরবাসী। কেউ কারোর সাথে হাতাহাতির উপক্রম হয়েছে, কারোর সাথে বলা হয়েছে যে সর্বনিম্ন বাস ভাড়া 10 টাকা, নানান রকম নানাবিধ, বা চালক এবং চালকের সহকারী তারা একরকম যুক্তি দিচ্ছেন, পাল্টা যুক্তি দিচ্ছেন হচ্ছে যাত্রীরা। তো সব শেষ মিলিয়ে আমরা আসলে এটা বলতে পারি যে হযবরল একটি পরিস্থিতি। বিআরটি এর পক্ষ থেকে কিংবা অন্যান্য সংস্থার পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও, মালিক সমিতির পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হলেও কাজের কাজ আসলে কিছুই হচ্ছে না। বাড়তি ভাড়াও দিতে হচ্ছে, পাশাপাশি গেট লক এবং সিটিং যে সার্ভিস রয়েছে সেটি আপাতত বন্ধ হওয়ার নামগন্ধ নেই। রাজধানী যাত্রী ভোগান্তির বিষয়ে জানাতে মহাখালী থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আলামিন। দেশে বাড়ছে জলবায়ু উদ্বাস্তু সংখ্যা। নানা প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হচ্ছেন উপকূলের অনেক এলাকার মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে আগামীতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দ্বীপ জেলা ভোলার নদী ভাঙ্গনের সমস্যা প্রকট। নদী ভাঙ্গনের ফসলি জমি, বাড়িঘর হারিয়েছেন অনেকেই। তাদের একজন রাজা মিয়া সহায় সম্পত্তি সব হারিয়ে এখন রাজধানীর করাইল বস্তির বাসিন্দা। আইসি নদী লয়ে গেছে, বাড়ি ঘর দেওয়ার এলে কষ্ট হয়ে আয়া হচ্ছি। এখন আর কি আর অনেক কোনো কাম কাজ করতে হয় না, কোনো কাম কাজ করতে হয় না, অস্থলারি। নদী ভাঙ্গনে করাইলের বাসিন্দা হয়েছেন ভোলার মাহমুদাও। বছরখানেক আগে সচ্ছল জীবন ছিল তার, আর এখন শুধুই অনিশ্চয়তা। বাবার বাড়িতে সব ভোলাতে নদীতে সব নিয়ে গেছে ভাঙ্গা মিঙ্গা, সেজন্য কষ্টতে ঢাকা চলে আইসি। পুরো আমার খাওয়াতে পারি না, নিতে পারি না, দেখে সাহায্য করে না, কোনো কিছু দেয় না আমাদেরকে এই জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কৃষি জমি লবণাক্ততা, ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে বাড়ছে নদী ভাঙ্গনের মতো সমস্যাও। এতে বাসস্থান, কৃষি জমি ও জীবিকা হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হচ্ছে অনেকে। এই জনগোষ্ঠীর একটি বড় অংশ আশ্রয়ের খোঁজে আসছে বড় শহরে। বিশ্বব্যাংকের তথ্য বলছে প্রতি বছর 4 লাখ মানুষ স্থায়ীভাবে বসবাস করার জন্য গ্রাম ছেড়ে শহরে আসে, আর প্রতিদিন আসে 2000। এর মধ্যে শতকরা 70% আসে জলবায়ু উদ্বাস্তু। বিশেষজ্ঞরা বলছেন কৃষি জমিতে লবণাক্ততা ঢুকে পড়ায় আগামীতেও বাস্তুচ্যুত হবে উপকূলীয় অনেক মানুষ। ভবিষ্যতে যেটা হবে, স্যালারিটি যদি বাড়তেই থাকে তাহলে ফসল হানি হবে, মানুষের লাইভলিহুড ইনসিকিউর হয়ে যাবে, এবং মানুষ তাদের কাজ হারালে আস্তে আস্তে কিন্তু ওইখানে বসবাস করতে পারবে না। হ্যাঁ, ডেফিনেট আরও ইন্টেরিয়র দিকে আসবে। জলবায়ু উদ্বাস্তু বাড়ার কথা বলা হলেও পুনর্বাসন নিয়ে পরিকল্পনার অভাব দেখছেন বিশ্লেষকরা। জলবায়ু তহবিল থেকে সরকার যে টাকাগুলো দিচ্ছে তার বেশিটাই কিন্তু এই ভূমিহীন মানুষদের পুনর্বাসনে ব্যয় হচ্ছে না, বা জলবায়ু উদ্বাস্তু হয়ে যাবে বা হয়ে যাচ্ছে এমন মানুষদের কাজে ব্যয় হচ্ছে না। বেশিরভাগ মন্ত্রণালয় যাই করে সেটাই জলবায়ু পরিবর্তন, এরকম একটা সিল দিয়ে টাকাগুলো নিয়ে যায়। বিশ্বব্যাংকের হিসাবে 2050 সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় 1,33,00,000 মানুষ বাস্তুচ্যুত হবে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরও থাকছে, দেশে তৈরি হচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে শুল্ক ছাড় সহ নানা সুবিধা। অনলাইন জুয়ায় লেনদেনের দিনে 5 কোটি টাকা, চক্রের 9 সদস্য গ্রেপ্তার, নগদ টাকা ও গাড়ি জব্দ। নভেম্বর এলেই তৈরি হয় প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক। গত 50 বছরে এই মাসে অন্তত 10টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, মারা গেছে কয়েক লাখ মানুষ। বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উপকূলের বাসিন্দারা। আবহাওয়াবিদরা বলছেন শীতের আগে বাংলাদেশের মতো ক্রান্তীয় এলাকায় বাতাসের দিক পরিবর্তন হয়, এতে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়, তাই নভেম্বর মাসটি দুর্যোগের। 1970 সালের 13 নভেম্বর উপকূলের উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্কারী গ্রেট ভোলা সাইক্লোন। এই ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 222 কিলোমিটার। চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, খেপুপাড়া, ভোলার চর বোরহানুদ্দিন ও চর তমুজুদ্দিন এবং নোয়াখালীর মাইজদি ও হরিণঘাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 5.5 লাখ মানুষ মারা যায়, 4 লাখ বসতভিটা বিলীন হয়। 1971, 1973 ও 1974 সালে নভেম্বরেও ঘূর্ণিঝড় আঘাত হানে। 1983 সালে অক্টোবর ও নভেম্বরের ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালী জেলার উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
1988 সালের 24 নভেম্বরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয় যশোর, কুষ্টিয়া, ফরিদপুর এবং বরিশাল ও খুলনার উপকূলীয় এলাকা। সেবার বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 162 কিলোমিটার। প্রায় 5,708 জন মানুষ মারা যায়। 2007 সালে নভেম্বরে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর, যার তাণ্ডবে 3,000-এরও বেশি মানুষ মারা যায়। ক্ষতিগ্রস্ত হয় 32 জেলার 20 লাখ মানুষ। উপকূলীয় এলাকায় প্রায় 6 লাখ টন ধান নষ্ট হয়ে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সুন্দরবনে। 2008 সালের অক্টোবরে ঘূর্ণিঝড় রেশমিতেও প্রাণহানি ঘটে। 2 বছর আগে নভেম্বরে হানা দেয় ঘূর্ণিঝড় বুলবুল। সেবার সুন্দরবনের উপর দিয়ে তাণ্ডব চালায় এই ঝড়। এবারও চলতি মাসে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। 2007 সালে 15 নভেম্বরের দিকে একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় যার সিডর আমরা জানি হয়েছে, এরকম ইতিহাস আগেও রয়েছে। তো এখন নভেম্বর মাসকে আমরা যেহেতু এটা পোস্ট মনসুন সময়, সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সাগরে এবং বিভিন্ন সময় অনেক ধ্বংসাত্মক আকারেও এসছে। আন্দামান দ্বীপের কাছাকাছি এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে তৈরি হচ্ছে বিশ্বখ্যাত নানা প্রযুক্তি পণ্য। বছরে 50 লাখ হ্যান্ডসেট উৎপাদনের লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এরই মধ্যে কাজ শুরু করেছে টেক জায়ান্ট নোকিয়া। আবার ডায়ালাইসিস মেশিন তৈরিতে দক্ষতা দেখিয়েছে দেশীয় প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশন। আইসিটি প্রতিমন্ত্রী জানান, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে দেয়া হচ্ছে শুল্ক ছাড় সহ নানা সুবিধা। মেড ইন বাংলাদেশ এখন নোকিয়া হ্যান্ডসেটে। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের 5 একর জায়গা জুড়ে যৌথভাবে কারখানা গড়ে তুলেছে যুক্তরাজ্যের ভাইভ্যান্ট সফটওয়্যার ও ইউনিয়ন গ্রুপ। 2017 সালে $45 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়ে চলতি বছরই উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে 12টি প্রোডাকশন লাইনে মাসে 2.5 লাখ হ্যান্ডসেট উৎপাদন করছে নোকিয়া। তবে 2022 সালের মধ্যে সক্ষমতা বাড়িয়ে বছরে 50 লাখ মোবাইল সেট তৈরি করবে তারা। রিনোন্ড গ্লোবাল ব্র্যান্ড নোকিয়া, এটার আমরা এখন প্রোডাকশন শুরু করেছি এবং এখন আমরা শুধু মোবাইল ফোন এবং ট্যাবলেট উৎপাদন করছি এবং আগামী বছরের শুরুতে আমাদের পরিকল্পনা আছে যে আমরা হয়তো নোকিয়ার টেলিভিশন থেকে শুরু করে আদার যে অ্যাক্সেসরিজ আছে সেটাও উৎপাদন করব। এদিকে কারখানা পুরোদমে প্রস্তুত না হওয়ায় অস্থায়ীভাবে প্রশাসনিক ভবনেই ডায়ালাইসিস মেশিন সংযোজন করছে সোনার বাংলা ফাউন্ডেশন। দেশেই মেশিন তৈরির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। আমরা ডায়ালাইসিস মেশিনের পাশাপাশি আপনারা জানেন এই কোভিড মহামারীকালীন সময়ে যে একটা ভেন্টিলেশন মেশিনের যে একটা প্রয়োজনীয়তা ছিল, সেটা আমাদের দেশের বাইরে থেকে আনতে হতো। সেই ভেন্টিলেশন মেশিন নিয়েও আমরা সোনার বাংলা ফাউন্ডেশন কাজ করতেছি। আইসিটি প্রতিমন্ত্রী জানান, আমদানি নির্ভরতা কমাতে দেশেই প্রযুক্তি পণ্যের কারখানা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। ফিনিশ প্রোডাক্টের ওপরে যে ইম্পোর্ট ডিউটি, তার থেকে অনেক গুণ বেশি ইম্পোর্ট ডিউটি হচ্ছে র ম্যাটেরিয়ালসের ওপরে। তাহলে তো কখনো কেউ আপনার ম্যানুফ্যাকচারিং হাব করবে না, অ্যাসেম্বলিং প্ল্যান করবে না। তখন আমরা দেখলাম যে 94টা কম্পোনেন্টের ওপরে যদি ইম্পোর্ট ডিউটি কমিয়ে 1% করে দেওয়া হয়, তাহলে ফিনিশ প্রোডাক্ট আসাটা বন্ধ হবে আর বাংলাদেশে বড় বড় কোম্পানি এসে এখানে তাদের ফ্যাক্টরি করবে। বর্তমানে আইসিটি থেকে $1.3 বিলিয়ন পণ্য রপ্তানি হলেও তা 5 বিলিয়নে উন্নীত করার চেষ্টা করছে সরকার। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। রেইনট্রি হোটেলে 2 তরুণী ধর্ষণের আলোচিত মামলার রায়ে বিতর্কিত পর্যবেক্ষণ দেয় বিচারক মোসাম্মদ কামরুন নাহার বেগমকে আদালত থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে তার বিচারিক ক্ষমতা। আইনমন্ত্রী মনে করেন রায়ে কামরুন নাহারের পর্যবেক্ষণ বিব্রতকর। রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ সহ 5 আসামিকে খালাস দিয়ে গত বৃহস্পতিবার রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার বেগম। ধর্ষণের 72 ঘণ্টা পর পুলিশকে মামলা না নিতে রায় বিচারক যে পর্যবেক্ষণ দেন, তাতে সমালোচনার ঝড় ওঠে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সর্বস্তরের জনগণ। তার বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার কথা জানান আইনমন্ত্রী। রোববার সকালেই সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিচারক কামরুন নাহারের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। আদালত থেকে সরিয়ে সংযুক্ত করা হয়েছে আইন ও বিচার বিভাগে।
অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন জানান, ওই বিচারক তার বিচারিক এখতিয়ারের বাইরে গিয়ে পর্যবেক্ষণ দিয়েছেন। ট্রায়াল কোর্ট ওই মামলা সম্বন্ধে কিছু বলতে পারেন, কিন্তু জেনারেল কোনো অর্ডার এভাবে দিতে পারেন না। সেটা উনি ওনার এখতিয়ারের বাইরে যেয়ে কাজ করেছেন এবং তার এই কাজের ফলে আমাদের যে বিচার যে ব্যবস্থা এখানে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হতে পারে। তাদের ফোর্স আছে, পজিশনকে এক্সপ্লয়েট করেন, তাদের মামলা ক্ষেত্রে দেখবেন যে সাধারণত জাজমেন্টগুলো এরকমই হয়। জাজমেন্টগুলো এরকমই, আমরা যতই বলি বিচার ব্যবস্থা আমাদের স্বচ্ছ, বিচার ব্যবস্থা আমাদের ইনফ্লুয়েন্সটা না, কিন্তু সামহাউ ইট গেট ইনফ্লুয়েন্স। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, কামরুন্নাহারের বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ভুল নির্দেশনা। প্রধান বিচারপতি যে ব্যবস্থা নিয়েছেন তারই অংশ হিসেবে তাকে কারণ দর্শাতে বলা হবে। বিজ্ঞ বিচারকদের জন্য বিব্রতকর, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা ভুল নির্দেশনা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও সম্পূর্ণ আইনানুগভাবেই কিন্তু সেটা এগিয়ে যাবে। আইনে তার যা সুবিধা তাকে শোকজ করা হবে, তিনি কেন বলেছেন তার ব্যাখ্যা চাওয়া হবে। আইনমন্ত্রী আরও জানান, ওই পর্যবেক্ষণ সংবিধানের ৩১ অনুচ্ছেদে মৌলিক নাগরিক অধিকারের পরিপন্থী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইন জুয়ায় দিনে লেনদেন হতো ৫ কোটি টাকা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধভাবে লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। অনলাইন বেটিং সাইট 1xBet-এর পরিচালক সহ ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে নগদ টাকা সহ মোবাইল, ল্যাপটপ ও গাড়ি। দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অনলাইন জুয়ারিদের বিশাল সিন্ডিকেট। চক্রটি বড় লিগ বা টুর্নামেন্টকে টার্গেট করে অনলাইন জুয়ার আয়োজন করে আসছে। রোববার সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, দেশের সীমান্তবর্তী মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে শনিবার চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ১৬টি মোবাইল, গাড়ি, ল্যাপটপ ও নগদ অ্যাকাউন্টে ১২ লাখ টাকা। ৯ মাস ধরে চক্রটি 1xBet.com নামের একটি ব্যাটিং সাইটে জুয়া কার্যক্রম চালায়। এই সংক্রান্তে আমরা এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ৯ জনের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী আছেন। আমরা এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তারা সরাসরি বলেছে যে কোনো ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সহযোগিতা ছাড়া এই কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। সিআইডি জানায়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইন জুয়ায় এক জেলায় দিনে লেনদেন হতো ৫ কোটি টাকা, আর রাশিয়া থেকে সাইটটি পরিচালিত হতো। এটি হচ্ছে 1xBet লিমিটেড। এটিও ধারণা করছি আমরা যে এটি রাশিয়া থেকে এর কার্যক্রমটি চালানো হচ্ছে বলে মনে হচ্ছে। পরিচালনাকারী তাদের মধ্যে কেউ ২-১ জন আমরা মনে করছি যে হয়তো বাংলাদেশে অবস্থান করছেন, যেখানে পার্টিকুলারলি আমরা 1xBet-এর মধ্যে নগদের সম্পৃক্ততা পাচ্ছি। চক্রের সদস্যরা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করত। নগদের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় সিআইডি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে বেসরকারি আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপশাখায় ডাকাতির চেষ্টার সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, এরা ব্যাংকের দেয়াল ভেঙে ভোল্ট লুটের চেষ্টা চালায়। তবে ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠায় পুলিশ দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে একজনকে, পরে বনানী এলাকা থেকে বাকি 2 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত 3 জনকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার রাত 1টার দিকে বাড্ডার লিংক রোডে 6তলা ভবনের 2য় তলায় আইএফআইসি ব্যাংকের সাইনবোর্ডের আড়ালে বসে একজন দেয়াল খুঁড়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করেন। ব্যাংকের ভোল্ট ভাঙার চেষ্টা করলে বেজে ওঠে সেন্ট্রাল অ্যালার্ম। তাৎক্ষণিক 999-এ ফোন দেয় ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে হৃদয় নামে একজনকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর মহাখালী ও বনানী থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ডাকাতি করার চেষ্টার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন পাশের ভবনে একটি কোম্পানিতে কাজ করত। চাকরি হারিয়ে রাজমিস্ত্রি সহকারী হিসাবে কাজ শুরু করে। তাদের সিকিউরিটি সিস্টেম ছিল, যেই সিস্টেমটিতে যখনই কেউ তাদের অফিস আওয়ারের বাইরে এই সময়ে তারা যদি কেউ এই বিল্ডিংয়ে আসে, তাহলে তাদের এই সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেমে অ্যালার্ম একটা সিস্টেম আছে, যেখান থেকে তাৎক্ষণিকভাবে তারা জানতে পারে যে তাদের কিছু অ্যাবনর্মালিটি তাদের এই ব্রাঞ্চে ঘটতে যাচ্ছে। এগুলোতে যদি এই ধরনের সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে পারে, আমাদের টিমগুলো তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে অপরাধীকে
অতি দ্রুততার সহিত আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ব্যাংকটির কর্মকর্তারা জানান তাদের উন্নত সিকিউরিটি সিস্টেমের কারণেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। অ্যালার্ম সিস্টেম অটো জেনারেটেড এবং আমরা আরও একটা পদক্ষেপ নিয়েছি, সেটা আমাদের অলরেডি আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। সেটা হচ্ছে কি পুলিশ স্টেশনের সাথে সরাসরি কানেক্টেড থাকবে। কোথাও ঘটনা ঘটলে পুলিশ স্টেশনে সেই খবরটা চলে যাবে। তো এই মুহূর্তে আমরা সেন্ট্রালি আমরা পুলিশের 999 ফোন দেই এবং আমরা এই পর্যন্ত যে কোনো ক্ষেত্রেই 999 ফোন দেওয়ার সাথে সাথে পুলিশ রেসপন্স করছে এবং কোথাও আল্লাহর মধ্যে কোনো অঘটন ঘটেনি। ব্যাংকটির উপশাখাগুলোতে খুব বেশি টাকা রাখা হয় না বলেও জানান তিনি। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মসলিন শুধুই বাংলাদেশের, কারণ জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে 2021 সালের 25 মার্চ। এবার ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। বাণিজ্যিক চিন্তায় নারায়ণগঞ্জে, রূপগঞ্জে চালু হচ্ছে ঢাকায় মসলিন হাউস। সেখানেই হবে মসলিন উৎপাদন ও গবেষণা। মোগল শাসনামলেই ছিল মসলিনের স্বর্ণযুগ। সেরা কারিগরদের পৃষ্ঠপোষকতা করতেন মোগল সম্রাটরা। তখন ঢাকায় মসলিন ছিল জগৎ বিখ্যাত। ইরাক, তুরস্ক ও মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণে রপ্তানি হতো। সবশেষ 1850 সালে লন্ডনে ঢাকায় মসলিনের প্রদর্শনী হয়েছিল। এরপর হারিয়ে গেছে মসলিনের অস্তিত্ব। মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাচ্ছে সরকার। 6 বছরের চেষ্টায় গত বছর 6টি মসলিন শাড়ি তৈরি করেন গবেষকরা। এবার মসলিনের উৎপাদনকে টেকসই রূপ দিতে আলাদা জায়গা ঠিক করা হয়েছে। নারায়ণগঞ্জে, রূপগঞ্জে করা হয়েছে ঢাকায় মসলিন হাউস। ফুটি কার্পা সুতা সূক্ষ্ম বননে একটি মসলিন শাড়ি তৈরি করতে সময় লাগে 6 মাস। মসলিন হাউসের জন্য 30 জন নারী স্পিনার ও 40 জন তাঁতিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনেক চিকন তো সুতা, মনে করেন হাতের কাছে একটু টান লাগলে ছিঁড়ে যায়। মনে করেন বেশি রৌদ্র হলে বোনা যায় না, বেশি ঠান্ডা হলেও বোনা যায় না। ধৈর্য যদি না থাকে তাহলে এই কাজের সাথে জড়িত থাকা যাবে না, কারণ অনেক তো কষ্ট করে এই শাড়িটা ধৈর্য ধরে করতে হয়। উন্নতমানের মসলিন উৎপাদনের জন্য গবেষণায় জোর দেওয়া হচ্ছে। আপাতত বছরে 60টি শাড়ি উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। টেকনোলজিটা আমরা রপ্ত করতে পেরেছি। এই রপ্ত করা জিনিসটা যদি আমরা প্রাইভেট স্কেলে দিতে পারি, তখন প্রাইভেট স্কেলে এটা ছড়িয়ে যাবে এবং অতি তাড়াতাড়ি এই প্রাইভেট লোকেরাই তারা কমার্শিয়াল স্টেজে তারা নিয়ে যেতে পারবে। ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার থেকে যে সহযোগিতা লাগে সেটা করে যাও। এ মাসের শেষের দিকে ঢাকায় মসলিন হাউসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই যাতে দেখতে পারে সেজন্য থাকছে প্রদর্শনীর ব্যবস্থাও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি জানান, এবারের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সিলেট ও লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতেই নভেম্বরে 4 বাংলাদেশি নিহত হয়েছেন। সংবাদ সম্মেলনের প্রশ্ন ছিল, সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ভারত একমত হলেও মানা হচ্ছে না কেন? মোটামুটি ভার্বাল ডিসিশন হয়েছে, কোনো লিথাল ওয়েপন কেউ ব্যবহার করবে না, কিন্তু সময় সময় এগুলো হচ্ছে। আমি এটা প্রায় বলে থাকি, এটা আমাদের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জার বিষয়, কারণ এটা আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে এইটা হয় কেন। সোমবার থেকে ঢাকায় বসছে ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশন আইওরার বৈঠক। মন্ত্রী বলেন, 3 দিনের অনুষ্ঠানে সাগরের নিরাপত্তা, মৎস্য ব্যবস্থাপনা ও সমুদ্র অর্থনীতি নিয়ে আলোচনা হবে। কেউ যদি বলে যে এখানে কোনো গ্রুপিং করবে, আমরা সাথে সাথে বলি যে ভারত মহাসাগর, হ্যাঁ, এইটার উই ওয়ান ওপেন, ফ্রি, ইনক্লুসিভ, পিসফুল ইউজ অফ দিস হোল এরিয়া। আমরা ওখানে কোনো বিশেষ গোষ্ঠী কিংবা কোনো দেশের একক আধিপত্য আমরা চাই না। 12 মন্ত্রী সহ 32 দেশে 82 অতিথি এই সম্মেলনে যোগ দেবেন। আগামী 2 বছর আইওরার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 16ই ডিসেম্বর বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ধীরগতিতে চলছে এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পের কাজ। গত 5 বছরে বাস্তবায়ন হয়েছে 40%। এই অবস্থায় বাড়ছে প্রকল্পের ব্যয় ও সময়। কাজ শেষ নির্ধারিত সময়ের চেয়ে 3.5 বছর বেশি লাগতে পারে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দরপত্র প্রক্রিয়াকরণ, পরামর্শক নিয়োগ সহ নানা জটিলতার কিছুটা শিথিলতা তৈরি হয়েছে। এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে, যা শেষ হবার কথা ছিল 2021 সালের আগস্ট মাসে। কিন্তু নকশায় পরিবর্তন আর করোনার কারণে প্রকল্প বাস্তবায়নে ব্যয় বেড়েছে 4,700 কোটি টাকারও বেশি। একই সাথে প্রকল্পের সময়ও বাড়ানো হয়েছে 3 বছর 4 মাস। নির্মাণ সামগ্রীর সংকটের পাশাপাশি ভূমি অধিগ্রহণও এখনও শুরু হয়নি অনেক এলাকায়। এ অবস্থায় খোঁড়াখুড়ি করা রাস্তায় চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। 2 মাস আগে যা দেখছি ওই রকমই, অগ্রগতি নাই। কাজের একটু ব্যবসা বাণিজ্য সবাই তো আমরা ভেঙে ছুটে দোকানপাট সরে নিয়ে গেছি, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। কবে জেলে তৈরি করবি, অত কয়েক বছর লাগে যেতে পারে। আমরা এখন কি করে খাবো? আমরা তো ব্যবসা বাণিজ্য করে পারছি না। এখন সরকার যে কি করে, এখন সরকারে ভালো বুঝবি, আমাদের তো করার কিছুই নাই। রাস্তায় চলাফেরা করার জন্য আর কি 2 সাইডের রাস্তা আঁটো হয়ে গেছে। রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি সহ অন্যান্য অবকাঠামো অপসারণে বিলম্ব হওয়ায় থমকে আছে দুই পাশে প্রায় 18 ফুট প্রশস্ত 190 কিলোমিটার সড়ক নির্মাণের কাজও। ভূমি অধিগ্রহণে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় 2,500 কোটি টাকা, কারণ আমাদের জমির 3 গুণ মূল্য দিতে হচ্ছে হালনাগাদ প্রজ্ঞাপন অনুযায়ী। আর হাটিকুমরুল যে ইন্টারচেঞ্জ, হাটিকুমরুল মোড়ে যে ইন্টারচেঞ্জটি ইনকর্পোরেট করা হয়েছে, এতে আমাদের 600 কোটি টাকা ব্যয় বেড়েছে। বাড়তি সময়ের মধ্যে অন্তত 3টি বর্ষা মৌসুম পার করতে হবে। এতে কাজের গতি পিছিয়ে যাওয়ার আশঙ্কার সঙ্গে বাড়বে জনভোগান্তিও। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে এই ব্যয় আরও 7 থেকে 10% পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে উপকরণ সংকটের কারণে কাজ চলছে খুব ধীর গতিতে। এ অবস্থায় এই প্রকল্পের কাজ কবে শেষ হবে এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 1 বছরের বেশি সময় ধরে রাঙামাটির আসামবস্তি কাপ্তাই সড়ক বন্ধ করে চলছে সেতু নির্মাণের কাজ। বিকল্প সড়কের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন সড়কে যাতায়াতকারী 50,000-এরও বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, কম শ্রমিক দিয়ে কাজ করায় নির্ধারিত সময়ে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে না। 2017 সালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয় রাঙামাটির আসামবস্তি কাপ্তাই সড়কের 3টি জায়গা। ওইসব জায়গায় স্ল্যাব সেতু নির্মাণ করছে এলজিডি। সড়ক বন্ধ করে 1 বছর ধরে চলছে কাজ। বিকল্প সড়কের ব্যবস্থা না করায় দুর্ভোগে 50,000 মানুষ। বিকল্প রাস্তা না করে এভাবে যে তারা বছরকে বছর এই রাস্তাটা করার জন্য সময়টা নিয়েছে, তাহলে তো আরো হয়তো 1 বছরের বেশি লাগতে পারে। 2 বছর পারেই গেল, রাস্তাটা কাজ চলতেছে, যে এখনো পুরো বন্যায় যে হয়নি, একটা পুরো ব্রিজই তো রয়ে গেছে। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় এলাকাবাসী। তবে ঠিকাদারদের দাবি দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন তারা। আমরা তো খুব দ্রুত সময়ের মধ্যে কাজ করতেছি, যেহেতু আমরা দেখতেছি একটা বাইপাস কোনো রোড নেই। এলজিডি বলছে সড়কটি পাহাড়ের উপর এবং সরু হয়, বিকল্প রাস্তার সুযোগ নেই। দুর্ভোগ কমাতে যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে। আশা করি নির্দিষ্ট সময়ের ভিতর কাজ শেষ করতে পারব। যেহেতু এলাকাটি অত্যন্ত দুর্গম ও পাহাড়ি অঞ্চল, সেখানে আসলে বিকল্প সড়ক ব্যবস্থা করা খুবই কষ্টসাধ্য, সম্ভব নয় বাস্তবতার নিরিখে। এলজিডির তথ্য মতে আগামী বছর জুনে সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার কথা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাভারের চামড়া শিল্পনগরীতে নেই পর্যাপ্ত গাছগাছালি। পরিবেশবাদীরা বলছেন, সড়কের 2 পাশে গাছ লাগালে পরিবেশ রক্ষার পাশাপাশি বাড়বে শিল্পনগরীর সৌন্দর্য, শীতল ছায়া পাবেন শ্রমিকেরা। চামড়া শিল্পনগরী গড়ে তোলার পর রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে সরিয়ে নেওয়া হয় চামড়া শিল্প। শুরুর দিকে বেহাল থাকলেও চামড়া শিল্পনগরীর ভেতরের সড়কের চিত্র এখন পাল্টেছে। তবে অবকাঠামোগত উন্নয়ন হলেও ভেতরে নেই তেমন গাছগাছালি। গাছপালা না থাকায় বিশ্রামের সুযোগ থেকে বঞ্চিত শ্রমিকেরা। চামড়া শিল্পনগরীর ভেতরের রাস্তার 2 পাশ দিয়ে গাছ লাগানোর দাবি তাদের। এই মাথা তুই মাথায় ঠেলা গাড়ির মাল নিয়ে আমরা যাই, অনেক ক্লান্ত থাকি, আমরা রোদের অনেক তাপ। ওই টাইমে আমরা তো গাছের নিচে বসতাম, বসলে একটু বাতাস থাকতো, ছাও থাকতো। আর গাছ না থাকলে মনে করি এখানে অক্সিজেন কম। গাছ লাগানোর ব্যাপারে একটা বরাদ্দ আসছিল, হালকা পাতলা কিছু গাছ লাগানোর পরে এই কাজটা কার্যক্রমটা বন্ধ হয়ে গেছে। কি কারণে বন্ধ হয়েছে সেটা আমরা জানি না।
চামড়া শিল্পনগরীর সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ট্যানারির ভেতরের রাস্তার দুই পাশে পর্যাপ্ত গাছ লাগানোর উপর জোর দিচ্ছেন পরিবেশবাদীরা। 25% বনায়ন নিশ্চিত করে একটি নগরায়ন সম্পন্ন করা হয়, তবে ট্যানারি শিল্পের ক্ষেত্রে এটি সম্পূর্ণ অপেক্ষিত রয়েছে। সেখানে কোনো রকমই গাছপালার লাগানোর ব্যবস্থা করা হয়নি। যে সকল জায়গাগুলো সরকারি ম্যাপের মধ্যে গাছ লাগানোর সুযোগ আছে সে সকল জায়গাগুলোতে গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে। তবে বিসিক বলছে চামড়া শিল্পনগরীর ভেতরে এরই মধ্যে গাছের চারা লাগানো হয়েছে। শিগগিরই রাস্তার দুই পাশেও বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। আমরা মুজিববর্ষ উপলক্ষে ইতিমধ্যে আমরা প্রায় 2500 গাছে লাগিয়েছি এবং আমাদের আরও পরিকল্পনা আছে যে রাস্তার পাশে যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতে আমরা ছায়া প্রদানকারী এবং পরিবেশের জন্য সহায়ক উপকারী এরকম কিছু গাছ লাগানোর জন্য। 2003 সালে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেয় বিসিক। 1015 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হয় প্রকল্পটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদ তৈরির মৌসুম শুরুর 2 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও উৎপাদন শুরু করতে পারেনি ফরিদপুরের ভাটা মালিকরা। হঠাৎ করে জ্বালানি সংকট ও কয়লার দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বেকার হয়ে পড়েছে শতাধিক ইটভাটার প্রায় 20,000 শ্রমিক। ফরিদপুর জেলায় ছোট বড় মিলিয়ে ইটভাটা 120টি, এর মধ্যে 113টি কয়লার উপরে নির্ভরশীল। সাধারণত সেপ্টেম্বর থেকেই এসব ভাটায় কাজ শুরু হয়, কিন্তু জ্বালানি সংকটে নভেম্বর মাসেও ইট উৎপাদনে যেতে পারেনি ভাটা মালিকরা। ভাটা মালিক কর্তৃপক্ষ বলছে ইট পোড়ানোর কাজে ব্যবহৃত 1 টন কয়লা গত বছর বিক্রি হয়েছিল 8 থেকে 9 হাজার টাকায়। তবে 1 বছরের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ। বর্তমানে 1 টন কয়লা কিনতে হচ্ছে 19 থেকে 22 হাজার টাকা পর্যন্ত। একই সাথে রয়েছে কয়লার সংকটও। এদিকে মাটির দাম বেশি, কয়লার দাম বেশি। গত বছর এই সিজনে 7 থেকে 7,500 টাকা টন ছিল, এই বছর 20 থেকে 22,000 টাকা টন। অক্টোবর থেকে ইট কাটি, এবার নভেম্বর চলে যেতেছে বা আরম্ভ হয়ে গেছে, আমরা ইট কাটতেছি না, বা এই সমস্যায় পড়ছি আমরা। এখন আমরা কি রেটে ইট বানাবো আর কি রেটে আমরা গ্রাহককে দেবো? 4,000 টাকা, 3,000, 4,000 টাকা আমরা যদি একটা 1,000 ইটে আমরা বেশি দাবি করি, তখন তারা আমাদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করবে। এসব ইটভাটায় কাজ করে সংসার চলে প্রায় 20,000 শ্রমিকের। মৌসুম শুরুর 2 মাস পরও ভাটা চালু না হয় মানবেতর জীবনযাপন করছেন তারা। কয়লার দামের কারণে কাজকর্ম করতে পারতেছি না, আমার সংসার চলে না, খুব কষ্টে আছি আমরা। আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি, বলছেন জেলা প্রশাসক। এই বিষয়ে এখন পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ হয়নি, তবে আমি যতটুকু জানি যে আন্তর্জাতিক বাজারে কয়লার দুষ্প্রাপ্যতা রয়েছে। তো সেটা যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে তো সংকট তৈরি হতেই পারে। বাড়তি দামে কয়লা কিনে ইট উৎপাদন করতে হলে নতুন ইটের দাম দ্বিগুণ হবে বলছেন ভাটা মালিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ডাম্পিং স্টেশন না থাকায় চুয়াডাঙ্গা শহরে বর্জ্য ফেলা হচ্ছে জনবহুল এলাকায়। এতে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে পৌর এলাকা। দূষণের সাথে প্রকৃতির হারাচ্ছে ভারসাম্য। পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত ডাম্পিং স্টেশনের নির্মাণ কাজ শুরু হবে। শহরের চুয়াডাঙ্গা ঝিনাইদহ প্রধান সড়কের পাশে বাস টার্মিনাল এলাকার দৃশ্য এটি। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার ময়লা ফেলা হচ্ছে এখানে। আবর্জনার স্তূপের কারণে সৃষ্টি হয়েছে বিকট দুর্গন্ধ। এতে ভোগান্তিতে পড়ছেন যাতায়াতকারীরা। বর্জ্য শোধনাগার না থাকায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খোলা জায়গায়। পরিবেশ দূষণের সাথে প্রকৃতিও হারাচ্ছে ভারসাম্য। পুরো অঞ্চলের যত ময়লা আবর্জনা আছে সমস্ত ময়লা আবর্জনা এসে এই রাস্তার দুই সাইডে ফেলে। ময়লা আবর্জনা ফেলেছে, এর জন্য দুর্গন্ধ যা আসা খুবই সমস্যা হয় আমাদের। পরিবেশ দূষণ হচ্ছে, খুবই খারাপ অবস্থা। পৌর কর্তৃপক্ষ জানায় ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য কেনা হয়েছে জমি। কয়েক মাসের মধ্যেই ডাম্পিং স্টেশন প্রস্তুত হবে। আমরা এই ডাম্পিং স্টেশনের কাজ শুরু করছি, আমাদের আর মাস তাদের 6 মাস টাইম দিয়ে আছে, আশা করি কাজ শেষ হবে। ডাম্পিং সমস্যার সমাধানে জনবহুল এলাকায় ডাস্টবিন নির্মাণের দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের আওতায় আনা হচ্ছে অস্ট্রিয়ার প্রায় 20 লাখ মানুষকে। দেশটিতে শুধু টিকা নেওয়া মানুষরাই জরুরি প্রয়োজনে বাইরে বের হতে পারবেন। এদিকে বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 4,395 জন, নতুন করে শনাক্ত হয়েছে 3,39,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 51,14,000। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 25,40,00,000।
24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 1219 জনের প্রাণহানি হয়েছে রাশিয়াতে। একই সাথে সর্বোচ্চ 38,823 জন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এদিকে সংক্রমণ বাড়তে শুরু করেছে চীনেও। দেশটির উত্তর পূর্ব শহর ডালিয়ানের সংক্রমণের হার সবচেয়ে বেশি। ভারতের মুম্বাইতে 18 বছরের বেশি বয়সী সবাইকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ভয়াবহ মাত্রায় বায়ু দূষণের কারণে ভারতের রাজধানী দিল্লির পর এবার স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে হরিয়ানা রাজ্য সরকার। বুধবার পর্যন্ত রাজ্যটির 4 জেলার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল না খোলার পাশাপাশি নির্মাণ কাজ বন্ধ এবং খড় ও বর্জ্য আবর্জনা পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লির মতোই সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া রাস্তায় যান চলাচল 30% কমানোর লক্ষ্য নিয়েছে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। এর আগে শনিবার এক সপ্তাহের জন্য স্কুল এবং 4 দিনের জন্য নির্মাণ কাজ বন্ধের ঘোষণা দেয় দিল্লি সরকার। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সুদানের ব্যুরো প্রধানকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে গণমাধ্যমটি। এদিকে শনিবার থেকে রাজধানী খার্তুমে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। খার্তুমে আল জাজিরার ব্যুরো প্রধান এল মুসালমি এল কাব্বাসির বাড়িতে রোববার রাতে তল্লাশি চালায় সুদানের নিরাপত্তা বাহিনী। তাকে গ্রেপ্তার করা হলেও কারণ জানানো হয়নি বলে দাবি আল জাজিরার। সুদানের সেনাবাহিনীর এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়ে এল কাব্বাসির মুক্তি ও সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানায় গণমাধ্যমটি। এর আগে শনিবার নতুন করে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠে খার্তুমের রাজপথ। বেসামরিক সরকারের দাবি জানান কয়েক হাজার বিক্ষোভকারী। আমাদের উপর জোর করে সেনা শাসন চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা চাই বেসামরিক শাসন। তরুণরা শান্তি, স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য বেসামরিক সরকারের স্বপ্ন দেখে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। এদিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। চালানো হয় গুলি, ঘটে হতাহতের ঘটনা। এর আগে বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তীকালীন শাসন পরিচালনায় নিজের নেতৃত্বে নতুন কাউন্সিল গঠন করেন জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান। নির্বাচন না হওয়া পর্যন্ত শাসন পরিচালনা করবে কাউন্সিল। 25 অক্টোবর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদোককে সরিয়ে সুদানের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি। রোববার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। আগামী 24 ডিসেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এবার নির্বাচনে এখন সবচেয়ে আলোচিত প্রার্থী 49 বছর বয়সী সাইফ। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামিদ ও পার্লামেন্ট স্পিকার আগু ইলে সালেহ। 2011 সালে বাবা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার আগ পর্যন্ত লিবিয়ার রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সাইফ। ওই বছরের অক্টোবরে ন্যাটো জোটের সহায়তায় গাদ্দাফিকে আটক ও হত্যা করে বিদ্রোহীরা। এরপর থেকে লোকচক্ষুর অন্তরালে চলে যান সাইফ। ইংল্যান্ডের লিভারপুলে হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববারের এই বিস্ফোরণে 1 জন নিহত ও আহত হয় 1 জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস আইনে মামলার প্রক্রিয়া চলছে। বিস্ফোরণের সাথে জড়িত থাকা গ্রেপ্তারকৃত 3 জনের বয়স 29, 26 ও 21 বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরিত হওয়া গাড়িটি একটি ট্যাক্সি ছিল এবং বিস্ফোরণের কিছু আগেই হাসপাতাল থেকে গাড়িটি বেরিয়ে আসে। বিস্ফোরণটি সন্ত্রাসী হামলা কিনা তা জানতে কর্তৃপক্ষ অধিকতর তদন্ত শুরু করেছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন লিভারপুলের মেয়র জোয়ান অ্যান্ডারসন। একই সাথে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ফুরিয়েছে 14 বছরের অপেক্ষা। প্রথমবার টি-20 বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার সমর্থকেরা। অন্যদিকে বিশ্বমঞ্চে টানা তৃতীয় ফাইনাল হারের হতাশা ছুঁয়ে গেছে নিউজিল্যান্ডকে। ম্যাচ শেষে অনুভূতির কথা জানিয়েছেন দুই দলের সমর্থকরা। তখনও ম্যাচ শেষ হয়নি,
তবে ভাগ্য নির্ধারণ হয়ে গেছে আগেই। ওয়ার্নার মার্শের দুর্দান্ত ব্যাটিংয়ে পরাজয় ছিল সময়ের অপেক্ষা। তাই তো গ্যালারি থেকে অনেক আগে বের হতে শুরু করেছিল নিউজিল্যান্ডের সমর্থকেরা। এর আগে 2 বিশ্বকাপের ফাইনালে হারার পর উইলিয়ামসনের হাতে একটা বিশ্বকাপ দেখতে চেয়েছেন সমর্থকেরা। তা হয়নি, হতাশা বেড়েছে কয়েক গুণ। তবে সমর্থকেরা মাথা উঁচু করেই বাড়ি ফিরেছেন। নিউজিল্যান্ডের জন্য খারাপ লাগছে, ওরা ফাইনালে উঠে আর হেরে যায়, কিন্তু তারা দারুণ খেলেছে। নিউজিল্যান্ড তাদের সেরা টুর্নামেন্ট খেলেছে, কিন্তু শিরোপা জিততে পারেনি। খুব দ্রুতই তারা ফিরে আসবে, এটাই প্রত্যাশা থাকবে। দুবাইয়ের মাঠে 2 দলের সমর্থকের আনাগোনা ছিল কম। যারা এসেছেন তারা উদযাপন করেছেন অস্ট্রেলিয়ার প্রথম শিরোপা জয়। আসল শুরুর দিকে তাদেরও নাকি বিশ্বাস ছিল না এই দলটা বিশ্বকাপ জিতবে। সময়ের সাথে ধারণা বদলেছে, বিশ্বকাপটা হাতে এসেছে। দারুণ লাগছে, আমরা অসাধারণ খেলেছি। টি-20তেও আমরা সেরা দল। টানা 2 বিশ্বকাপ জিতলে দুর্দান্ত হবে। সামনের বছর টি-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে। কঠিন কন্ডিশনে এমন সাফল্য উজ্জীবিত করছে ফিঞ্চদের। তাই তো টানা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে অজি সমর্থকেরা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে বড় ধাক্কা খেল পর্তুগাল। ঘরের মাঠে সার্বিয়ার কাছে 2-1 গোলে হেরে সরাসরি মূল পর্বে যাওয়ার সুযোগ হারিয়েছে রোনালদোর দল। তাদেরকে হারিয়ে মূল পর্বে উঠেছে সার্বিয়া। আর সুইডেনকে হারিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে স্পেন। শেষ ম্যাচে ড্র করলেই বিশ্বকাপে জায়গা হতো পর্তুগালের। ম্যাচে 2 মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রেনাতো সানচেজ। অবশ্য সেই গোল শোধ করে প্রথমার্ধেই সার্বিয়াকে সমতায় ফেরান দানিলো টাডিচ। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ মিনিটে গোল করে সার্বিয়াকে বিশ্বকাপের টিকিট এনে দেন মিত্রোভিচ। এই হারের ফলে বিশ্বকাপ খেলতে হলে প্লে অফের কঠিন সমীকরণ মেলাতে হবে পর্তুগালকে। এদিকে মোরাটার একমাত্র গোলে সুইডেনকে হারিয়ে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে স্পেন। আর রাশিয়াকে হারিয়ে মূল পর্বে উঠেছে ক্রোয়েশিয়া। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।